মাইকটা একটু সাউন্ড লাগবে মনে হচ্ছে। মাইকটা তো এতটুকুই আয় না সামনে। স্যার কোন আজকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আমার সঙ্গে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়। আজকে একটা বিশেষ কারণে আমরা এক প্রেস মিট আহ্বান করেছি। আপনারা সবাই অবগত আছেন আগরতলা পৌর নির্বাচনের প্রাক্কালে আমরা আগরতলা পৌরবাসীকে কথা দিয়েছিলাম আমাদেরকে কাজ করার সুযোগ দিলে আমরা যেমন আগরতলা পৌর নিগমের যে নাগরিক পরিষেবা সেটা আপনাদের দেব, পাশাপাশি আগরতলাকে সুন্দর রাখার জন্য আমরা কাজ করব। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পাশাপাশি যাতে আগরতলা শহরে যেটা অনেকটা সমস্যা, যানজট সমস্যা হয়, আগরতলা শহরে মেইন রাস্তার উপর যারা ব্যবসা করেন অবৈধভাবে তাদের জন্য মানুষের চলাচল প্রায় নির্বিঘ্নে করা সম্ভব নয়। এবং বিশেষ করে আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমরা চিন্তা করেছি, যেটা আমরা পৌরবাসীকে বলেছিলাম, মানুষ আমাদের উপর আশ্বস্ত, আমাদের কথার উপর বিশ্বাস রেখে আমাদেরকে আশীর্বাদ করেছেন, আগরতলা পৌর এলাকার উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দিয়েছে। আমরা কাজ করার সুযোগ আরম্ভ করেছি। তো আমি আগরতলা মেয়র হিসাবে আমি বলবো যে আমাদের আগরতলা পৌর নিগমের যতটা জায়গা আছে এই 51টা ওয়ার্ডের মধ্যে, যেখানে আমাদের পৌর নিগমের সম্পত্তি বেআইনি অনৈতিকভাবে যারা দখল করে ব্যবসা করছেন বা নিজেদের কবজায় রেখেছেন, সেই জমিগুলি আমরা পুনরুদ্ধার করে এটাকে সদ্ব্যবহার করে আমাদের আগরতলা পৌর নিগমের আয় বৃদ্ধি করা, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো আমরা এই কাজ শুরু করেছি বিভিন্ন ওয়ার্ডে। আজকে সকালেও আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের জ্যাকসন গেট সংলগ্ন উজ্জয়ন্ত মার্কেটের পাশে, এটা আমাদের মহারানী তুলসী বালিকা বিদ্যালয়ের অপোজিটে আমাদের পৌর নিগমের অনেকটাই জমি কিছু ব্যক্তি অনেক বছর যাবত থেকে দখল করে রেখেছে। তো আমরা কিছুদিন আগে যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা পৌর নিগমের এই জমিগুলি আমরা দখল মুক্ত করে পৌর নিগমের উন্নয়নে, জনগণ উন্নয়নে কাজে লাগাবো। সে কারণে আমরা বিশেষ করে আমি বলবো যে উজ্জয়ন্ত মার্কেটের পাশে যেটা ফেডারেশন অফিস বা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের কবজা ছিল, যেটা মালিকানা বিধায়ক আশিস কুমার সাহা, এবং পাশের যে জমিটা এটা তৃণমূলের নেতা সুবল ভৌমিকের সহ আরো 8 জন পার্টনার আছে। আমরা সার্ভে করে লক্ষ্য করেছি, এটা শুধু আমার পৌর নিগমের সময় নয়, এটা আগে থেকে সিপিএম পরিচালিত যখন পৌর নিগম ছিল তখনও
যে জায়গাটা তারা ব্যবহার করছিলেন অবৈধভাবে, তার বিষয়েও কিন্তু তখন পৌর নিগম এবং সরকার চেষ্টা করেছিল মুক্ত করার জন্য, কিন্তু পৌর নিগম করতে ব্যর্থ হয়েছেন তাদের পরিচালনা দুর্বলতার জন্য। আমাদের পৌর নিগম, এই নবগঠিত পৌর নিগম, আমরা এই কাজটা করছি যেটা ওনারা 25 বছর পারেননি। সেখানে প্রায় আপনারা জানলে অবাক হবে না আগরতলাবাসী, শহরের প্রাণকেন্দ্রে প্রায় 7,000 স্কোয়ার ফিট জায়গা ওনারা দখল করে রেখেছিলেন, যা আর্থিক মূল্য সরকারিভাবে যদি বলি 2 কোটি টাকার উপর, বেসরকারি মূল্য তো অনেকটাই। পাশাপাশি এই জায়গাটা আজকে আমরা সকালবেলায় আমরা অবশ্য আইনগতভাবে সবটাই কাজ করেছি, বেআইনি কোনো কাজ এর পৌর নিগম করবে না, আজকে এই ব্যাপারে করেনি, আগামী দিনও করবে না। তো আমরা আইনগতভাবে ওনাদেরকে আমরা নোটিশ দিয়েছি পৌর নিগমের পক্ষ থেকে, সময় দিয়েছি, ওনারা নির্দিষ্ট সময়ে আপত্তি করেননি বা এ বিষয়ে তারা তাদের মতামত জানাননি। কিন্তু তারা গতকালকে তারা মাননীয় হাইকোর্টের বিচারপতির কাছে ওনারা গিয়েছিলেন, অ্যাপিয়ার হয়েছেন। আজকে সকালে মাননীয় হাইকোর্ট তাদের আবেদন যেটা করেছেন, তাদের জায়গা বলে যেটা ব্যবহার করেন নিজস্ব জায়গা, সে সপক্ষে কোনো কাগজ জমা দিতে পারেন এবং না পারাতে ওনারাই আজকে এই কেসটা উইথড্র করে নিয়েছে আশীর্বাদ। যে আমাদের যেটা সিদ্ধান্ত বা যেটা কাজ করেছি আমরা, এটা সঠিক প্রমাণ হয়েছে। এই কারণে ওনারা যেহেতু রাজনীতি করেন, ওনারা আগরতলা শহরবাসীকে বা রাজ্যবাসীকে ভুল বোঝাতে পারেন। এই কারণে আজকের এই প্রেস কনফারেন্স মূলত ওনারা বেআইনিভাবে এটা ব্যবহার করেছেন। আমার বলতে আপত্তি নেই, যিনি সুবল ভূমিক, আমাদের তৃণমূল এই রাজ্যের যিনি মুখ বলছেন, ওনারা প্রতিবাদী মুখ ছিলেন আগরতলা রাজ্যে, তো ওনারাই কাজটা করেছে। যিনি রাজ্যের এই সরকারের বিরুদ্ধে কথা বলেন, আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রায় সময় কথা বলেন, দুর্নীতি বা নিয়ম নীতি কাজ করছে না, নিয়ম মানছেন না এই সরকার বা এই দল, তো উনি তো নিয়ম মানেননি। উনি তো রাজ্যের বলছেন বিরোধী মুখ, তো উনি তো নিয়মে থাকেননি। তো আমি শহরবাসী সহ রাজ্যবাসীর ক্ষেত্রে এটাই বলবো, ওদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এটা জোর করে কোনো পলিটিক্যাল কারণে ওনারা আমাদের বিরোধী দলের নেতা বলে তাদের জায়গা জোর করে নেওয়া হচ্ছে, এটা যাতে তারা কাউকে বলার সুযোগ না পান, সেই কারণে আমরা প্রমাণ দলিল আমাদের কাছে আছে যে ওনারা অনৈতিকভাবে এটা ব্যবহার করেছে, জবরদখল করে রেখেছে। যাই হোক, এটা আমরা আজকে মুক্তি করেছি এবং পাশাপাশি আজকে ফেন্সিংয়ের কাজ চলছে, যাতে ভবিষ্যতে ইচ্ছে করলেও আবার এটা দখল করতে পারবে না। এটা আগে পৌর নিগমে কাজ করতেন না, তারা যখন এভিকশন করতেন, কোথাও ফুটপাত ব্যবসায়ী তুলে দিতেন, অবৈধ যারা দখলদার তাদেরকে মুক্ত করতেন, কিন্তু পরক্ষণই কদিন পর তারা আবার বসে যেত। এবার কিন্তু সুযোগ আমরা দিচ্ছি না, আপনাদের ফেন্সিং কাজ চলে গেছে, পার্মানেন্ট ফেন্সিং হবে। পাশাপাশি দেখবেন অনেকগুলি দোকান আছে এখানে শুধুমাত্র 2 জন দোকানদারি তৈরি দেওয়া আছে আগরতলা পৌর নিগম থেকে আগে থেকে। বাকি 7 জন, 9টা দোকান আছে, বাকি 7 জনের কোনো তৈরি নেই এবং অবৈধভাবে তারা ব্যবসা করছে দীর্ঘদিন ধরে। এবং যারা তৈরিপ্রাপ্ত ব্যবসায়ী তারাও কিন্তু নিয়মিত টাকা পেমেন্ট করছেন না পৌর নিগমকে। তো আমরাও আজকে সিদ্ধান্ত নিয়েছি এই 9টি দোকানকেও আমরা সরিয়ে দেব
আমরা চেষ্টা করব যারা ব্যবসা করেন তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করতে পারি না, আশেপাশে কোনো মার্কেটে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সার্বিকভাবে এই 7,000 স্কোয়ার ফুট জায়গার সঙ্গে এই জায়গাটা আমরা নেব, নিয়ে এখানে শপিং মল কিংবা পার্কিং ব্যবস্থা বা বেকারদের, বিশেষ করে বেকারদের কোনো কর্মসংস্থান ব্যবস্থা করা যায় না, এই জায়গাটা ব্যবহার করব। সরকারি জায়গা, আমাদের পৌর নিগমের জায়গা, আমরা এটা থেকে আয় করা পৌর নিগমের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করবো, যাতে এই শহরের বাসীরা এই জায়গাকে ব্যবহার করতে পারেন সুন্দরভাবে। শুধু ব্যক্তি দুজনের জন্য নয়, এই জায়গা শহরবাসীর জন্য উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি আমরা আগরতলা শহরকে যানজট মুক্ত করার ক্ষেত্রে বা মানুষকে ফুটপাত সুন্দরভাবে ব্যবহার করার জন্য মানুষকে আগরতলা নাগরিকদের ফুটপাত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ফুটপাত যারা হকার আছেন ফুটপাতে বসেন তাদেরকে আমরা সরিয়ে দেবো। আমরা আগামী বছর প্রায় 7 দিন সময় দেবো আমরা দিচ্ছি। এরপর থেকে কিন্তু আমরা এই কাজ শুরু করব। যেখানেই আছে যারা শুধু ফুটপাতবাসী নয়, যেখানে অবৈধ মার্কেটগুলি রাস্তার পাড়ে বসে আছে তাদেরকে আমরা সরিয়ে দেওয়ার চিন্তা করছি। কারণ সেখানে যানজট হয়, দুর্ঘটনা বাড়ে, এবং যারা আশেপাশে বাজারে তাদেরকে ঢুকতে বলা হবে। যদি তারা না ঢুকেন তখন আমরা ব্যবস্থা করব। কারণ এই কারণে একদিকে যখন রাস্তার পাড়ে যে বাজারগুলি গজিয়ে উঠছে তাতে মানুষের এই পরিবেশ নষ্ট হচ্ছে, এখানে পাশাপাশি দুর্ঘটনা হচ্ছে, সম্ভাবনা আছে। এবং যারা আমাদের যে বাজারে শহরে যারা নিয়মিত ট্যাক্স প্রদান করেন, বাজারে যারা ব্যবসা করেন তাদেরকেও তো দেখতে হবে। যারা রাস্তা পাড়ে ব্যবসা করেন তারা তো কোনো আগরতলা পৌর নিগমে ট্যাক্স দেয় না, বা ট্যাক্স দেওয়ার কথাও না, তারা তো অবৈধ ব্যবসায়ীরা। যারা বৈধভাবে বিভিন্ন মার্কেটে ব্যবসা করছেন তো তাদের ব্যবসাতে ক্ষতি হচ্ছে। তা আমাদের দেখতে হবে যে পৌর নিগম সহযোগিতা করেন, যারা পৌর নিগমের বলবো কি রেজিস্টার্ড ব্যবসায়ী আছেন বা যাদের তৈরি আছে, যারা নিয়মিত আমাদের ট্যাক্স দেয়, তাদের ভিতরে তো লক্ষ্য রাখতে হবে যাতে ক্রেতা বিক্রেতার সবার সুবিধা হয়, সেদিকে চিন্তা করে আমরা আগামী দিন এই ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও আমি বলবো আজকে প্রেস কনফারেন্সে যেসব আমাদের কাছে অনেক কমপ্লেন আসে, অবৈধভাবে মানুষ আগরতলা শহরে অনেক বিল্ডিং করে ফেলেছে কোনো না কোনোভাবে। আগে পৌর নিগম থাকতে এটা হয়তো দেখেনি বা ভিজিলেন্স ছিল না, কিন্তু আমাদের পৌর নিগম কিন্তু সেদিকে সতর্ক, এবং যারা অবৈধ নির্মাণ করেছেন বা করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা, এবং যারা ফ্ল্যাট যারা করছে, যেখানে একটা ফ্ল্যাট কালচার শুরু হয়েছে আগরতলাতে, এটা ভালো, কিন্তু তারা কিন্তু যখনই যেভাবে প্ল্যান বা যেভাবে তারা নিয়ে নেন পৌরসভার থেকে পাস করিয়ে নেন পৌর নিগম থেকে, পরবর্তী সময় তারা কিন্তু রক্ষা করেন না, আশেপাশে বাড়িতে অসুবিধা হয়। তো আমার মনে হয় সেদিকেও আমরা সার্ভে করব। যদি এরকম কোনো ফ্ল্যাট নির্মাণ ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি গাইডলাইন না মেনে কাজ করে থাকেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব। সর্বোপরি আগরতলাকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা করার ক্ষেত্রে আমরা এই ধরনের ব্যবস্থা গ্রহণ শুরু করেছি, আগামী দিনে আরও বেশিভাবে করব। পাশাপাশি আমরা আগরতলাকে সুন্দর করার জন্য এর মধ্যে আমি আমাদের কমিশনার সহ আমাদের কথা বলেছি দপ্তরের সঙ্গে, আমরা লাইটিং বিউটিফিকেশন করব। আগরতলা যে সকল পুকুরগুলি আছে এগুলি সংস্কার হয়নি দীর্ঘদিন যাবত, যে ওয়ার্ডে আছে সেগুলি আমরা সংস্কার করে পাকা পার বাঁধিয়ে লাইটিংয়ের ব্যবস্থা করে সেখানে চলাচলের ব্যবস্থা করব, যাতে ওই এলাকার ওই ওয়ার্ডে জনগণ যাতে ব্যবহার করতে পারে। এবং যে পার্কগুলি আগরতলা শহরে আছে বিভিন্ন অনেক বছর ধরে মেনটেন্যান্স অভাবে জঙ্গল হয়ে গেছে, সেগুলিকে আমরা পরিষ্কার করে সুন্দরভাবে সাজাবো পার্কগুলিকে, যাতে শিশুরা বৃদ্ধরা পার্ক ব্যবহার করতে পারে। সর্বোপরি আগরতলাকে যানজট মুক্ত করতে, আগরতলা যারা নাগরিক তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু সমস্ত এনফোর্সমেন্ট আমরা ফ্রি করব। এটা যেদিকে হোক যারই হোক, সেক্ষেত্রে আজকে আমরা বলবো যে আজকে যেটা করেছি এটা আমার কাজ শুরু হয়ে গেছে। এরকম এটা শুধু ব্যক্তি বিশেষে বলবো না, এটা বলবো সমস্ত ক্ষেত্রেই হবে। তো আমি আগরতলা পৌর নাগরিকদের কাছে অনুরোধ করবো, আপনারা যেমন আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন, আস্থা রেখেছেন,
আমাদেরকে এবার সহযোগিতা করা পালা। আমরা কাজ করার শুরু করে দিয়েছি, আমরা কথা দিয়েছি আমরা কাজ করব, কাজ করতে শুরু করেছি। এখন আপনাদের কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই বিভ্রান্তে তারা বলবে যে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, যেহেতু আশিসবাবু আমাদের সঙ্গে থেকেও অনেকে বলছেন নেই, তো যাই হোক উনি ভাবতে পারেন যে আমরা হয়তো বিজেপি পরিচালিত পৌর নিগম ওনার বেদখলকারী জমির উপর আমরা অ্যাকশন নিচ্ছি, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা সুবলবাবু উনিও ওনাকে রাজনৈতিক দলের নেতা, তো ওনারও আমরা আগে আগত শহরবাসীকে জানিয়ে দিতে চাই, যেই নেতারা আপনাদের হয়ে কথা বলেন, যারা সুশাসনের কথা বলেন, যারা বলছেন এই বিজেপি চালিত সরকারের কোনো শাসন নেই, তো তাদের কাছে এই রাজ্যবাসী শহরবাসী কিছু তুলে ধরেছি ওনারা কি কাজ করছে। আমি ওনাদের কাছেও আবেদন রাখবো ওনারা যাতে এই পৌর নিগমের কাজকে সহযোগিতা করে। আমরা এখানে সে ব্যক্তি নেতা বা কোনো কিছু দেখবো না, আমরা দেখবো পৌর নিগমের জমিগুলি পুনরুদ্ধার করা যারা দখল করে। আমি যখন টিআরটিসির চেয়ারম্যান ছিলাম তখন লক্ষ্য রেখেছেন আপনারা, আমি আপনাদের প্রেস কনফারেন্স বলেছি, আপনাদের সঙ্গে নিয়ে গেছি, প্রচুর জমি কোটি টাকা সম্পত্তি বেদখল হয়েছিল। আমি টিআরটিসি চেয়ারম্যান থাকি কিন্তু আগরতলা শহরে অনেক কোটি টাকার সম্পত্তি, আমি সারা রাজ্যে শুধু আগরতলা শহর নয় সমস্ত সম্পত্তি কিন্তু আমি দখলমুক্ত করেছি এবং টিআরটিসির ক্ষেত্রে আমি এটা ফ্রি করে দিয়েছি, যাতে টিআরটিসি এই জায়গা ব্যবহার করে তাদের যেমন আয় বৃদ্ধি পাবে, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে রাজ্যের বেকারদের। তো সেভাবেই আমি পৌর নিগমকেও আমি সেই পথে নিয়ে যাব। আমাদের যারা কর্পোরেটর আছে সকলকে নিয়ে আলোচনা করে এবং সরকারের সঙ্গে কথা বলে আমরা শহরের উন্নয়ন আমরা কাজ করব। আগরতলা শহরে বেআইনিভাবে দখল করে এরকম কতগুলি জায়গা চিহ্নিত হয়েছে? অনেকগুলি আছে, আস্তে আস্তে বলবো, কারণ কি হয়তো যখনই আমরা আগে জানান দেবো যে জায়গাটা আমরা দখল মুক্ত করতে যাচ্ছি, তারা হয়তো কেউ কোর্টে যাবে, আটকে যাবে। আমি বলবো আস্তে আস্তে আপনারা জেনে যাবেন, আপনাদের নিয়েই আমরা কাজটা করবো। শহরে অনেক জায়গা আছে, অনেক রাস্তা আছে যারা বেদখল করে যাচ্ছে, আমরা সবগুলি আস্তে আস্তে সার্ভে করা হয়েছে। আমাদের সার্ভে আগেও পৌর নিগম যারা পরিচালনা করতেন তাদের কাছেও রিপোর্ট জমা আছে, কিন্তু তারা অ্যাকশন নিতে পারেনি বা অ্যাকশন নিতে তারা দুর্বল ছিলেন কোনো না কোনো কারণে, অত দলীয় কারণে হোক বা কোনো কারণে, বা তাদের পরিচালনাগত দুর্বল পরিচালনার জন্য তারা পারেননি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারের নেতৃত্বে সরকার হওয়ার পর আমরা দেখেছি সদিচ্ছা থাকলে কাজ করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে দিয়ে সারা রাজ্যে কোভিডের সময় কিন্তু উন্নয়নের কাজ বন্ধ হয়নি, মহাযজ্ঞ চলছে। আগরতলা শহরে কিন্তু দেখবেন আমাদের স্মার্ট সিটি, আরবান ডেভেলপমেন্ট যেগুলো প্রজেক্ট আছে সেগুলি কাজ চলছে সারা আগরতলা। দেখবেন কভার ড্রেন করা হচ্ছে, জল নিকাশি ব্যবস্থা করা হচ্ছে, নতুন পাম্প সেট ব্যবহার করা হচ্ছে এবং ডিজিটাল সমস্ত ব্যবস্থাপনা হচ্ছে, লাইটিং করা হচ্ছে, বিউটিফিকেশন করা হচ্ছে এবং আগরতলা শহরে লাইট হাউস হচ্ছে। দ্বিতীয়ত আপনার টোটাতে আপনার ফ্ল্যাট হচ্ছে, মানে সর্বোপরি আগরতলা শহরকে উনি যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারদের যে স্বপ্ন দেখছেন নতুন আগরতলা তৈরি করা, সেক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দিশাতেই কাজ করব। আচ্ছা, আপনি বললেন যে অবৈধ নির্মাণে করা ব্যবস্থা নেবে এএমসি, ঠিক আছে। সরকারি যেসব বিল্ডিং আগে আছে বা এখন আছে, এইসব বিল্ডিংয়ে তো প্ল্যান ওইরকম ভাবে হয়নি, এই ক্ষেত্রে এএমসি কি ব্যবস্থা নেবে? দেখো, আমরা বললাম তো আমাদের কাছে কোনো দুর্বলতা নেই, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা দল। আমি মেয়র হিসেবে বলছি আমার কাছে কোনো দুর্বলতা নেই, আমাদের সরকারের নেই, রাজ্য সরকারের এবং আমাদের পৌর নিগমের এই ধরনের দুর্বল থাকবে না। আমরা যেখানে পারবো আমরা সেইগুলোই যে জানবো সেগুলির বিরুদ্ধে অ্যাকশন নেব। আপনি আরেকটা বললেন যে কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। বাইরে আগরতলা স্মার্ট সিটি যে প্রজেক্ট এটা আছে, এটার মধ্যে ম্যাক্সিমাম বাইরে লোকাল কোনো ছেলে মেয়ে নেই। এই ক্ষেত্রে আপনি কিভাবে কর্মসংস্থানের কথা বলছেন, কিভাবে করবেন আপনি? না, বাইরের আপনার স্মার্ট সিটি যে কাজগুলি চলছে নিশ্চয়ই এগুলিতে যখন টেন্ডার হয় বা কাজ করা হয় সেক্ষেত্রে ক্রাইটেরিয়া থাকে, সিস্টেম থাকে, হয়তো আমাদের এখানে অনেকে এটা অ্যাটেন্ড করতে পারেনি। কত হচ্ছে শুধু স্মার্ট সিটি কয়েকটা কাজ আর তাদের সঙ্গে যুক্ত করে ব্যক্তি নিয়ে কর্মসংস্থান না, রাজ্যে প্রচুর বেকার যুবতীরা আছে। তো কর্মসংস্থান বলতে আমি যদি এখন আমাদের এই যে 7,000 স্কোয়ার ফিট পাশে যদি আরও প্রায় এরকম 5,000 স্কোয়ার ফিট জায়গা আছে, সবটা পেয়ে যায়, এখানে শপিং মল হয়, এখানে যদি আমাদের স্টল করে দিই তো অনেক বেকার অনেক পরিবার কাজ পেয়ে যাবে। এভাবে যেগুলি দখল করা আছে সমস্ত সম্পত্তিগুলি যে আমরা
সদ্ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের পৌর নিগমের আয় বাড়বে, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটা আমার বক্তব্য। মিস্টার মেয়র সাহেব, এটা একটু দেশে বলেন। গতকাল সেন্ট্রাল সমূল অনুষ্ঠানে মানে ওরিয়েন্ট সমূল অনুষ্ঠানে গতকাল কেজিসির সঙ্গে একটা কলিশন হয়েছে, মানে কাউন্সিলরের হাজবেন্ড নাকি এই ব্যাপারে জড়িত। এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? এবং ওনার বিরুদ্ধে তো বহু অভিযোগ রয়েছে, কাউন্সিলর হাজবেন্ডের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। ওনার মাতব্বরির জন্য অনেক সাধারণ মানুষ এই ওয়ার্ড অফিসে যেতে পারে না। না, এটা তো ধরেন আমিও ঘটনা শুনেছি, ওটা না হয় উচিত ছিল। এটা আইনিভাবে দেখবেন, আমার পুলিশ সদস্য দেখবেন, নিশ্চয়ই এটা মামলা হয়েছে, তো এটাতে তারা নিশ্চয়ই আইনগতভাবে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। আমি চাই সমস্ত ওয়ার্ড অফিস যাতে জনগণের জন্য উন্মুক্ত থাকে। আমরা চাইছি ওয়ার্ড অফিসগুলিতে যাতে এটা জনগণের ওয়ার্ড অফিস। আগে কি দেখেছিলাম 25 বছর আগে, আপনারাও ছিলেন আগরতলা শহরে, আমরাও আছি, সবাই দেখেছি যে একটা দলে কিছু অনুগত লোকের ওয়ার্ড অফিস দখল ছিল। ইচ্ছে করলে মানুষের সাহস থাকতো কোনো অভিযোগ জানানো। এখন কিন্তু ওয়ার্ড অফিসে প্রচুর লোক থাকে, গিয়ে কিন্তু তার এলাকার রাস্তা হচ্ছে না, ড্রেন হচ্ছে না, লাইট নাই, এসব বলছেন, বলার সুযোগ পাচ্ছেন। আমি বলবো এই ধরনের আচরণ না করা উচিত, সংযত হওয়া উচিত। এটাতে কিন্তু যেহেতু আপনি বলেছেন যে আমাদের কাউন্সিলরের হাজব্যান্ড জড়িত, যাই হোক এটা দেখা আমরাও দেখবো। আমরা চাইবো যাতে এই কাজ থেকে বিরত, যেটা দলেরও বদনাম হয়, আমাদের সরকারেরও ভাবমূর্তি নষ্ট, সেদিকে নিশ্চয়ই আইনগতভাবে এটা এগোবে। আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে তো এরকম দায়িত্ব দেওয়া হয়নি যে কাউন্সিলের বদলে বা কাউন্সিলের পরিবর্তে অন্য কেউ কাজ করবে, এরকম দায়িত্ব দেওয়া হয়েছে কি? যে শুধু আমাদের জন্য, সারা পৃথিবীতে দেওয়া হবে না, হ্যাঁ দেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ। উনি তো ডেপুটি মেয়র, উনি তো একটা ওয়ার্ড রিপ্রেজেন্ট করে না, তো ওনার পরিবর্তে ওনার হাজবেন্ড কি কাজ করবেন? উনিই করবেন। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু ওনারা তো গিয়ে যাচ্ছে, মাতব্বরি করছে, এটা অনেক অনেক মানুষ বহু অভিযোগ করেছে। সবাই তো আর বিজেপির সমর্থক না, ওরা যেতে ভয় পাচ্ছে, ওদেরকে হুমকি দেওয়া হচ্ছে। না না, ওয়ার্ড অফিস তো আপনার শুধু বিজেপি না, ওয়ার্ড অফিস সরকারের অফিস। আমি বলছি উনি যা করছেন সেগুলো বলছি। ঠিক আছে, এটা আমরা দেখবো। এটা অবশ্য বিচার্য বিষয়, আইনি ব্যাপারে হবে। তো যদি আমাদের কাউন্সিলর সরাসরি কোনো ব্যাপারে যুক্ত থাকতো, পুরনো থেকে আমি কাউন্সিলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বলতাম। তো যদিও কাউন্সিলর আসবেন হিসেবে আপনি বললেন, নিজের দায়িত্ব তো আমাদের পরে কিছুটা, তো আমি এটা কথা বলবো, এবং আমার মনে হয় সরকার এটা দেখছেন, যথাযথভাবে এটা বিচার করবে। আমার লাস্ট একটা কোশ্চেন, আমি বিগত পুরনো সময় ডক্টর প্রভুজি সিনহা যখন মেয়র ছিলেন তখন আমি এই প্রশ্নটা করেছি, কাউন্সিলরদের কোনো অনারিয়াম নেই, এটা ব্যাপারে আপনি কিছু দেখবেন। এটা আমি তখনও বলেছিলাম, সমরচন্দ্র ডেপুটি মেয়র ছিল, কোনো প্রভুজি সিনহা আমাকে বলেছিল, আমি খুব চেষ্টা করছি, পারছি না। এটা দরকার বোধ আছে, এটা অনারিয়াম। আপনার কজন কাউন্সিলর ধরছে? হ্যাঁ, আমার সঙ্গে সব কাউন্সিলর আমার সঙ্গে কাউন্ট করছে। ঠিক আছে, আমিও তো একটা কাউন্সিলর। এখন তো আপনি মেয়র, মেয়রও তো আমি কাউন্সিলর থেকে মেয়র। Yes. তো যদি কাউন্সিলর পাই তো আমিও তো পাবো না। না মেয়র তো অনারিয়াম আছে। আছে, তো যাই আমি বলবো সকল কাউন্সিলরদের এই সামরিক ভাতা থাকা উচিত, কারণ সবাই পক্ষে যারা বিভিন্ন ওয়ার্ডে আছে, শহরের সেন্ট্রাল জোনে একরকম, যারা বাইরে আছেন জোন, নর্থ জোন, সাউথ জোনে, উত্তর ওয়ার্ড, যে ওয়ার্ডগুলি আছে, তাদের থেকে যদি ওই এলাকার লোকের জন্য কাজও করার জন্য যদি অফিসে আসতে হয় কাউন্সিলরকে, নিশ্চয়ই একটা যানবাহন ব্যবহার করতে হবে, রিক্সা বলুন, অটো বলুন, বাস বলুন, যেভাবে হোক, তো টাকা লাগে। বা কাউন্সিলর যখন হন তাদের প্রতি মানুষের একটা প্রত্যাশা থাকে, ধরো বিয়ের ব্যাপার হলো, গরিব মানুষ, চাকরির ব্যাপার হলো, যে কোনো সাহায্য সহযোগিতা কাউন্সিলর যায়। সব কাউন্সিলর তো এরকম আর্থিক সচ্ছলতা নেই সেই পরিমাণে সবসময় দেওয়ার জন্য। তো আমার মনে হয় এটা আমিও চাই, এটা হওয়া উচিত। তো আমি যখন 2000 সনে আগরতলা পৌর পরিষদের চেয়ারম্যান ছিলাম, মুখ্যমন্ত্রী সভা ডেকেছিলেন, তখন আমি সেদিন কিন্তু বলেছিলাম যে আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের যারা মেম্বার আছেন তাদেরকে আপনারা একটা সাময়িক ভাতা ব্যবস্থা করুন। তখন তৎকালীন অর্থমন্ত্রী বাদল চৌধুরী আপত্তি করেছিলেন, উনি বলেছিলেন ওটা গ্রাম প্রধানকে দিতে হবে। এখন তো দেওয়া হচ্ছে গ্রাম প্রধান, আমাদের সরকার
হ্যাঁ। দৃষ্টিভঙ্গি তো আলাদা। বলছি তাদের এই কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি ভালো না কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছে। তো তখন উনি বলেছিলেন, আমি বলেছিলাম যে ঠিক আছে, এমপিরা এরিয়া বড়, এমপিরা বেশি টাকা পান, এমএলএরা এরিয়া আরো ছোট, এমএলএরা একটা ভাতা পান। তো যারা কাউন্সিলর তাদের ওয়ার্ড আরো ছোট, তাদেরকে আরো কম দিন। গ্রাম প্রধান তো দিন আপনি সেই পরিমাণে দিন রেশিও হিসাবে। তো আমার একটা কোয়েশ্চেন ছিল, একটা মিনিট শেষ হয়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী মানুষের অবশ্য সপক্ষে কথা বলেছিলেন, কিন্তু ওনার যে যারা মন্ত্রী ছিলেন, আরবান মিনিস্টার সুদীপ দাস এবং আমার যতটা মনে আছে অর্থমন্ত্রী বাদল চৌধুরী, এটা আপত্তি করেছে। তো আমি বলেছিলাম তাহলে আপনারা ইচ্ছাকৃতভাবে আমাদের কাউন্সিলরকে অবৈধভাবে পয়সা রোজগারের ব্যবস্থা মানে দিকে ঠেলছেন। তারা কোথা থেকে কাজ করবেন? অনেক কাউন্সিলর এখানে আছে যারা এখন নির্বাচিত, তাদের কিন্তু আর্থিক অবস্থা ভালো না। হ্যাঁ, সবাই ভালো। তো যদি এলাকার লোকের কাজ করতে হয়, যে আসতে এই অফিসে, তাদেরকে অন্তত যাতায়াত খরচ দেওয়া উচিত। তো এটা বলবো। তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে, আরবান ডিপার্টমেন্টের সঙ্গে আমি কথা বলবো। আমাকে ওই আপনি যেটা বলেছেন, আমাকে অনেক সরকারের বলেছে। তো আমিও চাইবো যাতে তাদের এই ব্যবস্থা করা হয় সরকারের কাছে, এটা আমি আবেদন রাখবো বা প্রস্তাব পাঠাবো। টুয়েলভের কাজটা প্রায় মুখ টুপে পড়ার মতো উপক্রম হয়েছে, এটা নিয়ে কিছু বলুন। শহরের টুয়েলভের কাজ না, কাজ শুরু হবে, মুক্তদের পরে কাজ শুরু হবে। আশাও হয়েছে কি জানো তো, ওইভাবে যারা কাজটা করতেন, যে কাজগুলি যারা পেয়েছেন, আমাদের 2018 সরকার পরিবর্তন আসার পর লক্ষ্যকৃত অধিকাংশ ওয়ার্ডের একটা বিশাল অংশ কাজে যায় না, মানে তারা কাজ করতেন না, তাদেরকে দলীয় লোকদের ব্যবস্থা করা হতো। সেই কারণে কাজগুলি মনে হচ্ছে বন্ধ হচ্ছে। আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি এবং টুয়েলভের কাজ হবে। থ্যাংক ইউ। এরকম একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, যে বিগত সরকারের আমলে দেখা গেছে তৎকালীন নগর উন্নয়ন দপ্তর বলুন বা পরিবহন দপ্তর এবং নিগম কর্তৃপক্ষ মিলে একটা পরিকল্পনা নিয়েছিল, বটতলা টিআরটিসিতে যে জায়গাটা আছে সেখানে একটা মাল্টি পার্কিং জোন করা হবে। এক্ষেত্রে বর্তমানে আপনি মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন, এই নিয়ে কি কোনো পরিকল্পনা আছে বটতলা টিআরটিসি কমপ্লেক্সটা? না, বর্তমান টিআরটিসি কমপ্লেক্সটা টিআরটিসি ছিল, জায়গা টিআরটিসি, কিন্তু আমাদের সরকার আসার আগে এই জায়গাটা কিন্তু স্মার্ট সিটিতে দেওয়া হয়েছে। আমাদের সরকার এসেও কিন্তু এটা বজায় রেখেছেন, স্মার্ট সিটিকে দেওয়া হয়েছে, বিশেষ করে এখানে পার্কিং জোন করার জন্য এবং শপিং মডেল করার জন্য এখানে 10 তলা একটা কমপ্লেক্স করা হবে। এরকম করে টেন্ডার করা হয়েছে। আমি যতটা জানি 2টি টেন্ডারে কোনো কেউই পার্টিসিপেট করে পার্টিসিপেট করেনি না, আসেনি কেউ। তো আমিও দেখবো, যেহেতু পৌর নিগমের একটা বিষয়, স্মার্ট সিটির সঙ্গে আমরা যুক্ত, একই সঙ্গে কাজ করি, তো এটা আমি খতিয়ে দেখবো এটা কতদূর বা অন্য কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা, যেখানে কাজটা মানে দ্রুত করা যায়। এটা অনেক জায়গা পড়ে আছে, এটা টিআরটিসির অবশ্য আমি থাকতে এটা পেড পার্কিংয়ের ব্যবস্থা করেছি। মানে এই জায়গাটা আপনারা লক্ষ্য করেছেন, যারা এই শহরে থাকেন বা এই বটতলা দিয়ে আসা যাওয়া করেন, এটা একটা বাজে আড্ডা জায়গা ছিল এবং স্ট্রিট গার্লের একটা জায়গা ছিল। আমি এই জায়গাটা পরিষ্কার করে পেড পার্কিংয়ের জায়গা করেছি আপাতত, যতক্ষণ তো প্রজেক্ট না শুরু। তাহলে সেখানে কি আগে যদি 10 তলা বিল্ডিং এর যে পুরোটা টেন্ডার করা হবে শপিং মল এবং পার্কিং এর জন্য, পুরোটা টেন্ডার হবে? নিশ্চয়ই হবে, এটা তো সিস্টেম। আরবান ডেভেলপমেন্টে করা স্মার্ট সিটির মাধ্যমে থেকে কথা বলে দেখবো, এটা হয়তো করা উচিত। কোনো একটা ভালো জায়গা, দামি জায়গা পড়ে আছে দীর্ঘদিন ধরে, এটা সিপিএম পরিচয় বাংলা সরকার এটা করেনি। তো আমাদের সরকার আসার পর এটা কাজ শুরু করার চেষ্টা করেছেন। আমার মনে হয় আমরা এটা করতে পারবো অদূরে। আচ্ছা, আপনাদের হিমসাগরস্থিত যে পার্কটা রয়েছে, এটার সামনে অনেকগুলি বড় বড় দোকান তৈরি হয়েছে, মানে যে জায়গাটায় মানে পথচারীরা বা যারা আসবে তারা হাঁটাচলা করার জন্য, ওই জায়গাগুলির যে দোকানগুলি তৈরি, সেগুলি কি পৌর নিগমের তরফে করা হয়েছে? এটা করা হয়েছিল, তবে আমি এটা নিয়ে ভাবছি, আমার কমিশনের সঙ্গে কথা বলেছি। তো আমার কাছেও এটা খুব একটা ভালো লাগেনি। এত টাকা খরচা করে এই ফুটপাথটা করা হয়েছে জনগণের চলাচলের জন্য, এবং যাতে এটা একটা ভিআইপি রাস্তা, এখানে প্রচুর যানবাহন চলাচল করে দিন রাত্রিতে, যাতে দুর্ঘটনা না হয়। কিন্তু এগুলি যেভাবে এই দোকানগুলি দেওয়া হয়েছে,
ওই থেকে রাস্তা কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে গেছে এবং এখানে এত সংখ্যক একটা দোকানে খুলেছে আমি দেখেছি, এখানে কিন্তু প্রচুর সংখ্যক ক্রেতা এবং প্রচুর লোক আসে, বাইক আসে, গাড়ি সামনে, রাস্তাটা আরও ছোট হয়ে যাচ্ছে। এবং যে উদ্দেশ্যে এই জায়গাটা করা হয়েছিল, এই ডিমসাগরের পার্কটা সুন্দর করে ভিডিও শুরু করে বা সামনে জায়গাটা তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু আমার মনে হয় আসল উদ্দেশ্যটা থেকে কিছুটা ব্যাঘাত হচ্ছে। তো আমিও কমিশনের কথা বলেছি, আমিও আলোচনা করবো এবং এগুলো রিমুভ করা যায়, অন্য কোথাও সরানো যায় কিনা। এখানে এলাকার যারা বাসিন্দা আছেন তারাও আমাদের কাছে আবেদন করেছেন যে যাতে এখানে অনেক রাত্রি আড্ডা হয়, এই এলাকার স্বাভাবিক জীবন যতটা ডিস্টার্ব হয়। সেক্ষেত্রে আমি দেখবো যে আমাদের কাজ হচ্ছে শহরবাসীর যতটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করবো। এটা কি বিগত সরকার দিয়েছে না আপনারা এসে নতুন করে এই যে দোকানগুলো? না দিয়েছে, আমরা কিন্তু তখন চিন্তা ভাবনার মধ্যে ছিল। আমি দেখবো আমরা এটা যেহেতু এলাকা থেকে আপত্তি এসছে, অভিযোগ এসছে বা আবেদন এসছে, তো আমাদের তো মানুষ নিয়ে চলতে হবে না, ওদের জন্য তো আমাদের কাজ, আমাদের দায়িত্ব। তো আমরাও দেখবো, ব্যবসায়ীর কথা চিন্তা করবো, ব্যবসায়ীদেরকে যে অন্যত্র সরিয়ে দিয়ে তাদের যাতে ক্ষতিগ্রস্ত নয়, তারা ব্যবসা চায়, তারাও তো পরিবার পরিচালনা করেন, তো ওদের দিকে থাকবো। পাশাপাশি বৃহৎ অংশ মানুষ, আমি বলবো তো 5-6জন ব্যবসায়ীর জন্য প্রচুর অংশের মানুষের অসুবিধা হবে আমরা চাই। নেহেরু পার্কে লাইটিং করা হয়েছে, নেহেরু পার্কে আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, জগন্নাথের পাশে যে নেহেরু পার্কটা উপায় মানে অসুবিধা কি, মানুষ ব্যবহার করতেছে তো, হ্যাঁ তো আর কি একটু আনুষ্ঠানিক আমরা নতুন করে না একটু নেতা নেতারা ছবি টবি দেখালেন, একটু আসল কাজ তো প্রথম লেগেছে মানুষ ব্যবহার, মেইনলি হচ্ছে যাতে এটা ব্যবহার করা যায়, ব্যবহারযোগ্য করা যায়, এই হলো উদ্দেশ্য। আনুষ্ঠানিকতা দরকার নেই, মানুষ বুঝছে, মানুষ ব্যবহার করছে, কিন্তু আমরা আনন্দিত, আমরা চাইবো ওটা যাতে সুন্দরভাবে পরিচ্ছন্ন থাকে। স্যার একটা প্রশ্নটা হচ্ছে যে আপনারা উচ্ছেদ অভিযানের কথা বলছেন এবং বলছেন ফুটপাত উচ্ছেদ হবে আর কয়েকদিন পর, যেন শহরটাকে সুন্দর করা হয়, যান চলাচলে সুবিধা হয়, মানুষ পথচারীদের হাঁটার ক্ষেত্রে সুবিধা হয়। উচ্ছেদ করার আগে কি আপনারা ভেবেছেন তাদের কোথায় একটা সংস্থান করে দেবেন, কর্মসংস্থান? কারণ সেই পরিকাঠামোটা তো ভাবা উচিত আগরতলা পুর নিগমের। না না, আপনি তো যদি বলেন এই কাজটা আমাদের সরকার বা আমাদের পৌর নিগম সবসময় করতে হবে, তো যে কোনো লোক আজকে যাকে উচিত করবো সে তো আবার বসে যাবে, আরেকদিন বলবে। তো সরকারের কাজ শুধু যারা ব্যয় দখল করছে তাদের ব্যবস্থা করা হয় না, যারা অনেক বছর ধরে সেখানে ফুটপাতে রয়েছে তাদের অনেক বছর যারা আছেন তাদেরকে তো আমি যখন আমার মনে আছে আমি পৌরসভা চেয়ারপারসন ছিলাম, আমি আগরতলা শহরের মেইন রাস্তা কামারজমিপুর বটতলা কিংবা ওই জায়গাটা শকুন্তলা রোড, জায়গাটা কিন্তু আমি পরিচ্ছন্ন করে আমি কিন্তু বিকল্প জায়গার ব্যবস্থা করে দিয়েছিলাম। ওই ব্যক্তিরা গেছেন, এখন তো নতুন করে আবার বসছে। তো প্রতিদিন আজকে যাদেরকে উচ্ছেদ করে কোনো জায়গার ব্যবস্থা করবো, পরের দিন আবার করবে, কজনকে করবে? এটা তো এই অবৈধ প্র্যাকটিসকে আপনি সমর্থন করবেন, এটা আমরা করবো, অন্তত আমি করবো। আমার পৌর নিগমের যারা সদস্যরা আছেন তারা মানবেন, আমাদের সরকারের ব্যাপার না, অবৈধ ব্যবসা অবৈধ। সেক্ষেত্রে ঠিক আছে, আমাদের মানবতার কারণে আমরা অনেক সময় তাদেরকে সমর্থন করি কোনো কোনো জায়গাতে বিকল্প, কিন্তু আপনি আপনার বাড়ির সামনে যদি কেউ বসে যায় তা আপনাকে দায়িত্ব হবে যে আপনাকে ওদেরকে ভোট দিতে হবে আপনার বাড়িতে।